ইতালি নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ফুটবলের এক সোনালী ইতিহাস। এক সময়কার একচ্ছত্র অধিপতি এক বিশাল সাম্রাজ্য, কিন্তু সেই সাম্রাজ্য আজ ভেঙে পড়েছে। চলুন আজ আমরা এই পতনের পেছনের গল্পটাই খুঁজে বের করি, কিভাবে হলো এমনটা। একদিকে ভাবুন সেই ইতালির কথা, চারটা বিশ্বকাপ, বাজ্য, মালদিনি, পিরলোর মতো সব কিংবদন্তি, মানে কি ছিল না তাদের। আর অন্যদিকে আজকের বাস্তবতাটা দেখুন, বিশ্বাস করা কঠিন, কিন্তু ইতালি পরপর দুটো বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারল না। তো প্রশ্নটা তো উঠবেই, তাই না? ফুটবলের এমন একটা জায়ান্ট কিভাবে এতটা নিচে নেমে এলো, এর পেছনের রহস্যটা কি? আজকের এই আলোচনায় আমরা সেই রহস্যের গভীরে যাওয়ার চেষ্টা করব। এই পতনের গল্পের প্রথম সূত্রটা লুকিয়ে আছে মাঠের বাইরে, এক অন্ধকার জগতে। চলুন আমরাও সেই জগতের ভেতরেই প্রবেশ করি, ইতালির কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড। ইতালিতে মূলত চারটে বড় মাফিয়া পরিবারের দাপট। প্রথমে সিসিলির কোসা নোস্ত্রা, হ্যাঁ, গডফাদার মুভির সেই মাফিয়া। তারপর আছে নেপলসের ক্যামোরা, যারা মাদক থেকে ফুটবল সবখানেই আছে। এখনকার সবচেয়ে পাওয়ারফুল গ্রুপ হল এন্ড্রাঙ্গেটা। আর আছে স্যাক্রা করোনা ইউনিটা। মনে রাখবেন এই নামগুলো, কারণ এরাই আমাদের গল্পের মূল খলনায়ক। কিন্তু প্রশ্ন হল, মাফিয়ারা হঠাৎ ফুটবল নিয়ে এত আগ্রহী হয়ে উঠল কেন? এর পেছনে মূল কারণ তিনটা। এক, কালো টাকা সাদা করার জন্য ফুটবল ক্লাব হলো একটা পারফেক্ট ওয়াশিং মেশিন। 2, ক্লাবের মালিক হলে সমাজে একটা আলাদা স্টেটাস বা সম্মান পাওয়া যায়। আর 3 নম্বর, এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর মাধ্যমে তারা একটা বিশাল ফ্যানবেস, মানে অল্ট্রাসদের নিয়ন্ত্রণ করতে পারে। সাংবাদিক রবার্টো সাভিয়ানোর একটা কথা আছে যা পুরো বিষয়টা পরিষ্কার করে দেয়। তিনি বলেন, মাফিয়া বসরা নিজের এলাকায় হিরো হতে চায়, কিন্তু জাতীয় পর্যায়ে ধরাছোঁয়ার বাইরে থাকতে চায়। একটা ফুটবল ক্লাব তাদের জন্য ঠিক সেই কাজটাই করে, একটা নিখুঁত মুখোশ। তো মাফিয়ারা তো হলো মাথা, কিন্তু তাদের হয়ে মাঠে কাজটা করে কারা? কারা তাদের এই পদাতিক সৈন্য? চলুন এবার আল্ট্রাসদের দুনিয়াটা একটু ঘুরে দেখি। আল্ট্রাস মানে হলো ক্লাবের সবচেয়ে কট্টর সমর্থক, যারা ক্লাবের জন্য জান দিয়ে দেয়। 60-এর দশকে এদের শুরুটা ছিল শুদ্ধ ভালোবাসা থেকে, কিন্তু সময়ের সাথে সাথে এই ভালোবাসার জায়গাটা দখল করে নেয় অপরাধ। এরা নিছক ফ্যান গ্রুপ থেকে হয়ে ওঠে ক্লাবের সমান্তরাল এক প্রশাসন। শুধু মুখের কথা নয়, একটা বাস্তব উদাহরণ দেখুন। ইন্টার মিলানের আল্ট্রাস গ্রুপ কার্ভা নর্ড এর নিয়ন্ত্রণ নিয়ে যা হয়েছে তাকে গৃহযুদ্ধ বললেও কম বলা হয়। এক নেতা আরেক নেতাকে সরিয়ে দিচ্ছে, এমনকি খুন পর্যন্ত করিয়ে দিচ্ছে। কেন? কারণ এই গোষ্ঠীর নেতা হওয়া মানেই টাকার খনি আর ক্ষমতার মালিক হওয়া। আসলে তারা পুরো স্টেডিয়ামকেই একটা ক্রিমিনাল ফ্র্যাঞ্চাইজি বানিয়ে ফেলেছিল। ভাবুন, টিকিটের কালোবাজারি, পার্কিংয়ের টাকা, এমনকি স্টেডিয়ামের ভেতরের খাবার দাবার, জার্সি বিক্রি, সবকিছুর নিয়ন্ত্রণ এদের হাতে। ক্লাব ম্যানেজমেন্টও এদের ঘাটাতে ভয় পেত। যখন মাঠের বাইরে এত নিয়ন্ত্রণ, তখন সেই নিয়ন্ত্রণের আঁচ যে মাঠের ভেতরে লাগবে না তা তো হতে পারে না। আর ঠিক তাই হয়েছিল। আমাদের তদন্তের পরের ধাপ হল পাতানো খেলা বা ম্যাচ ফিক্সিং। আর এটা কিন্তু কোনো একবারের ঘটনা নয়, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। 2006 সালের সেই ভয়ঙ্কর ক্যালসিওপোলিস স্ক্যান্ডাল, যা পুরো ফুটবল বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। তারপর 2011 সালের লাস্ট বেট কেলেঙ্কারি, 2015 সালের ডার্টি সকার অপারেশন, মানে একের পর এক আঘাতে ইটালিয়ান ফুটবলের কোমরটায় ভেঙে দেওয়া হয়েছে। দুর্নীতি ঠিক কোন পর্যায়ে গিয়েছিল তার একটা উদাহরণ দিই। লাস্ট বেট কেলেঙ্কারিতে জানা যায় একজন গোলকিপার নিজের দলকে ম্যাচ হারানোর জন্য সতীর্থদের পানির বোতলে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। ভাবা যায় নিজের টিমের সাথে এমন বিশ্বাসঘাতকতা? এই সব কিছুর ফলে ইটালির ক্লাবগুলোর বছরে ক্ষতি কত হতো জানেন? প্রায় 300 মিলিয়ন ইউরো। আর এই বিপুল পরিমাণ আর্থিক লোকসান, এটাই হলো আসল সমস্যা। এই দুর্বলতাই মাফিয়াদের জন্য দরজা খুলে দিয়েছিল। তো এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। আসল কথা হলো, মাফিয়ারা কিন্তু ইটালিয়ান ফুটবলকে ধ্বংস করেনি, তারা শুধু একটা ভেঙে পড়া সিস্টেমের সুযোগ নিয়েছে। বলা যেতে পারে মাফিয়া এখানে রোগের কারণ ছিল না, বরং রোগের লক্ষণ ছিল। সিস্টেমটা কিভাবে ভাঙা ছিল এই চার্টটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। সমস্যাটা হলো স্টেডিয়াম। ইংল্যান্ডে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো যেখানে তাদের আয়ের প্রায় 60% পায় স্টেডিয়াম থেকে, সেখানে ইতালির সেরিয়ার ক্লাবগুলোর আয় মাত্র 20%। কারণ বেশিরভাগ ক্লাবেরই নিজস্ব স্টেডিয়াম নেই, তাদের স্টেডিয়ামের জন্য ভাড়াও দিতে হয়। এর সাথে যোগ করুন ভালো কোনো টিভি রাইটস ডিল নেই, আর ক্লাব চালাচ্ছে অদক্ষ ম্যানেজমেন্ট। সব মিলিয়ে ক্লাবগুলোর অবস্থা ছিল খুবই শোচনীয়। টাকার জন্য তারা মরিয়া হয়ে উঠেছিল, আর ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়েছে মাফিয়ারা।
একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও স্পষ্ট হবে। ব্রেশিয়া ১১৪ বছরের পুরনো ক্লাব। রোবার্তো বাজ্জিও, পেপ গার্দিওলার মতো কিংবদন্তিরা খেলেছেন সেখানে। সেই ক্লাবটা দেউলিয়া হয়ে গেল শুধুমাত্র সাধারণ মিসম্যানেজমেন্টের কারণে। এটা থেকেই বোঝা যায় সিস্টেমটা ভেতর থেকে কতটা দুর্বল হয়ে পড়েছিল। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? ইতালির এই গল্পটা আসলে শুধু ইতালির নয়, এটা পুরো ফুটবল বিশ্বের জন্য একটা বড়সড় সতর্কবার্তা। অবশ্য দেরিতে হলেও কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে শুরু করেছে। ২০১৭ সাল থেকে তদন্ত চলছে, নতুন আইনও হয়েছে। কিছু ক্লাবকে তো কোর্টের নিয়ন্ত্রণেও আনা হয়েছে। কিন্তু প্রশ্ন হল, এই পদক্ষেপগুলো কি যথেষ্ট, নাকি বড্ড দেরি হয়ে গেল? তাই সবশেষে এটাই বলতে হয় যে মাফিয়ারা এই পচনের কারণ নয়, তারা কেবল একটা দুর্বল, আর্থিকভাবে বিপর্যস্ত আর দুর্নীতিগ্রস্ত সিস্টেমের সুযোগ নিয়েছে। আর এখান থেকে সবচেয়ে বড় শিক্ষাটা কি? এই কথাটা মনে রাখা খুব জরুরি। যখন একদম গোড়া থেকে একটা খেলাকে রক্ষা করা যায় না, তখন তার ওপর দাঁড়িয়ে থাকা যত বড় ইমারতই হোক না কেন, তা আজ হোক বা কাল ভেঙে পড়বেই। ইতালির এই পতন আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। ফুটবল তো এখন বিশ্বজুড়ে একটা বিশাল ব্যবসা। তো এই ব্যবসার চাপে ফুটবলের আত্মাটাই কি শেষ পর্যন্ত বিক্রির জন্য? প্রশ্নটা রইল।